তারপরে বলা হচ্ছে হুলিয়া ও ক্রোক, আসামিকে হাজির করতে বাধ্য করার যে ব্যবস্থা তার মধ্যে 3 নম্বর পদ্ধতি হচ্ছে হুলিয়া ও ক্রোক। দেখি এই পদ্ধতিতে কি কি বলা হয়েছে আমরা শিখে নিই। হুলিয়া বিষয়টি কি আমরা এটি আগে জানব। আদালত কর্তৃক যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সে ব্যক্তি পলাতক বা আত্মগোপনে থাকলে সেক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখে আদেশ জারির তারিখ হতে 30 দিনের কম নয় হাজির হবার নির্দেশ দিয়ে একটি লিখিত আদেশ জারিকে বলা হয় হুলিয়া। আচ্ছা, বিষয়টি কিরকম দেখেন যে প্রথমে আসামি বরাবর সমন জারি করা হয়েছে, আসামি আদালতে হাজির হয়নি, তারপর আসামি বরাবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তো তারপরেও আসামি আদালতে হাজির হয়নি। এখন 3 নম্বর পদ্ধতি এসে হুলিয়া জারি করা হয়েছে। এখন হুলিয়া বিষয়টি কি? হুলিয়া বিষয়টি হচ্ছে যে ব্যক্তি পলাতক বা আত্মগোপনে রয়েছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ব্যক্তিকে নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট তারিখে হাজির হবার নির্দেশ দিয়ে একটি লিখিত আদেশ জারি করা হবে। তো সেই লিখিত আদেশকে আমরা বলবো হুলিয়া। তো হুলিয়া জারি করতে গেলে আদালত একটি সময় দিয়ে হুলিয়াটি জারি করবে, তবে সেই সময় 30 দিনের কম হবে না, 30 দিনের বেশি হতে পারে কিন্তু 30 দিনের কম হবে না। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আদালত পলাতক আসামিকে নির্দিষ্ট স্থানে ও সময়ে হাজির হবার জন্য কমপক্ষে 30 দিনের সময় দিয়ে হুলিয়া জারি করবেন। আচ্ছা, বিষয় ওই এইমাত্র যেটি বললাম সেটি, যে 30 দিনের সময় দিবে কমপক্ষে, এই 30 দিনের সময় কম দিতে পারবে না, চাইলে বেশি দিতে পারবে। আচ্ছা, এখন আমরা শিখব যে হুলিয়া জারির কি কি পদ্ধতি রয়েছে। প্রথমে বলা হয়েছে আসামি যেখানে বসবাস করে সেখানে সাধারণত সে শহর বা গ্রামে প্রকাশ্য স্থানে জনসমক্ষে পাঠ করতে হবে। আচ্ছা, বিষয়টি কেমন দেখেন, যে আসামি যে এলাকায় বসবাস করে, যে শহরে বা গ্রামে যেখানে সে বসবাস করে, সেইখানে গিয়ে এই হুলিয়াটি জনগণের সামনে প্রকাশ্যে জোরে জোরে পাঠ করা হবে। যদি পাঠ করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে হুলিয়া জারি করা হয়েছে। তারপরে পদ্ধতি হচ্ছে আসামি যেখানে ব্যবসা করে সে বাড়ি বা কোনো প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে 1 কপি লটকে দিতে হবে। আচ্ছা, এটিও খুব সুন্দর পদ্ধতি, যে আসামি যেখানে ব্যবসা করে বা বসবাস করে বা তার বাড়ি বা স্থায়ী ঠিকানা যেখানে, সেখানে একটি প্রকাশ্য স্থানে 1টি কপি প্রকাশ্যভাবে লটকিয়ে দিবে বা ঝুলিয়ে দিবে। যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বলা যাবে যে হুলিয়া জারি করা হয়েছে। তারপরের পদ্ধতি হচ্ছে 1টি কপি আদালত ভবনের কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে রাখবেন। তো যদি এমন হয় যে তার বসবাসের স্থান খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো গ্রাম নেই, শহর নেই, তো সেখানে গিয়ে জনসমক্ষে পাঠ করাও সম্ভব না, আবার যেহেতু তার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেহেতু তার ঠিকানায় সেটি লটকিয়ে রাখা যাওয়া সম্ভব নয়, তো এই সমস্ত বিষয় যদি ঘটে তখন সেক্ষেত্রে আদালত কি করবে, আদালত ভবনের সামনে কোনো প্রকাশ্য স্থানে এটি লটকিয়ে দিবেন এবং লটকিয়ে দিয়ে আদালত ধরে নেবেন যে হুলিয়া জারি করা হয়েছে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, ওয়ারেন্ট এবং হুলিয়া একই সঙ্গে জারি করা যায় না। সমন জারি ব্যর্থ হলে ওয়ারেন্ট জারি করা হয় এবং ওয়ারেন্ট কার্যকরে ব্যর্থ হলে হুলিয়া জারি করা হয়। আচ্ছা, এই বিষয়টি একটু ভালোভাবে মনে রাখেন যে ওয়ারেন্ট একটি বিষয় আর হুলিয়া একটি বিষয় আর সমন একটি বিষয়। যখন সমন জারি করা হয়েছে তো সমন কার্যকর হয়নি, তা ব্যর্থ হয়েছে, তখন ওয়ারেন্ট জারি করা হয়। আবার ওয়ারেন্ট জারি করা হয়েছে কিন্তু ওয়ারেন্ট কার্যকর করা যায়নি, সেটিও ব্যর্থ হয়েছে, তখন হুলিয়া জারি করতে হয়। তো এখানে সমন জারি করে যদি তা সফল হয় তাহলে ওয়ারেন্ট জারির কোনো প্রয়োজন নেই, আবার ওয়ারেন্ট জারি করে সেটি যদি সফল হয় তাহলে হুলিয়া জারির কোনো প্রয়োজন নেই। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়ারেন্ট ও হুলিয়া একই সঙ্গে জারি করা যায় না, একটি ব্যর্থ হলে আরেকটির প্রয়োজন পড়ে। তারপরে 88 ধারায় বলা হয়েছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। এতে দেখেন আমরা কিছুক্ষণ আগে পদ্ধতি শিখে আসলাম যে কোনো ব্যক্তি যখন পলাতক থাকবে, খুঁজে পাওয়া যাবে না বা সে কোথায় আছে কেউ জানে না, তখন আদালত কি করবে, তার সম্পত্তি ক্রোক করবে। সেই সম্পত্তি ক্রোক করলে ওই সম্পত্তির টানে আসামি ব্যক্তি সুন্দরভাবে আদালতে এসে হাজিরা দেবে। তো সেই পদ্ধতি বলে দেওয়া হচ্ছে 88 ধারায়। অত্র ধারা মতে হুলিয়া জারির পর আসামি হাজির না হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত যে কোনো সময় পলাতক ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। আচ্ছা, তো আমরা একটু আগে শিখলাম যে সমন কার্যকর না হলে ওয়ারেন্ট জারি, ওয়ারেন্ট জারি কার্যকর না হলে হুলিয়া জারি। আর যদি এমন হয় যে হুলিয়াও জারি করে কাজ হচ্ছে না, তখন আদালত কি করবে,
পলাতক ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিবেন। ক্রোকের আদেশ দিতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। সম্পত্তি ক্রোক করা পদ্ধতি, কি কি পদ্ধতিতে আদালত সম্পত্তি ক্রোক করবে আমরা দেখি। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আটক করে রিসিভার নিয়োগ করে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তিকে অথবা তার পক্ষে কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদানে নিষিদ্ধ করে আদালতের ইচ্ছানুসারে অথবা অন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, খেয়াল করেন বিষয়গুলো একটু বুঝে নেন। প্রথম হচ্ছে অস্থাবর সম্পত্তি আটক করে আসামির একটি গাড়ি রয়েছে, একটি মাইক্রোবাস রয়েছে আসামির, তো সেই মাইক্রোবাসটির দাম 15 লক্ষ টাকা। সেই মাইক্রোবাসটি আদালত আটক করলো। আটক করলে আসামি এই মাইক্রোবাসের টানে আদালতে চলে আসবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে না সম্পত্তি আটক করলো না, তাহলে সেই ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারে এবং সেই সম্পত্তি নিয়ন্ত্রণ করতে পারে। আবার লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তিকে তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি দানে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ লিখিতভাবে আদেশ প্রদান করে হুলিয়াধীন ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অন্য কাউকে সে প্রদান করতে পারবে না, সেই বিষয়টি নিষিদ্ধ করতে পারে। এগুলোর বাইরেও আদালত যদি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায় তাহলে আদালত সেটি পারে। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে দখল বা আটক করে রিসিভার নিয়োগ করে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে খাজনা প্রদানে অথবা সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ করে আদালতের ইচ্ছা অনুযায়ী অথবা অন্য যে কোনো দুটি ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, এটিও খুব সহজ। দেখেন আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনারা আশা করি বুঝেছেন। তারপরে আমি একটু বলে দিই যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি আদালত সেই সম্পত্তি দখল করে বা আটক করে ফেলে অথবা রিসিভার নিয়োগ করে ফেলে, সেক্ষেত্রে আসামি আদালতে চলে আসবে। অথবা এমন করতে পারে যে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে প্রদানে বাধা প্রদান করতে পারে বা খাজনা প্রদানে বাধা দিতে পারে অথবা হস্তান্তর এগুলো নিষিদ্ধ করতে পারে। অথবা আদালত অন্য কোনো ব্যবস্থা চাইলে করতে পারে, যে কোনো দুটি ব্যবস্থা চাইলে গ্রহণ করতে পারে। তো এগুলোর মাধ্যমে আদালত হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি ক্রোক করতে পারবে। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ক্রোককৃত সম্পত্তি পচনশীল এবং প্রাণীর সম্পদ হলে আদালত তা বিক্রির আদেশ দিতে পারেন এবং তা কালেক্টরের হেফাজতে রেখে দিবেন। আচ্ছা, কিরকম? যে সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই সম্পত্তি পচনশীল অথবা প্রাণীর সম্পদ, এমন হতে পারে মাছ, পুকুরের মাছ, এটি পচে যাবে, বা প্রাণীর সম্পদ যেমন গবাদি পশু হতে পারে বা ছাগল হতে পারে। তো যদি এরকম হয় তাহলে আদালত সেগুলো কি করবে, সেগুলো বিক্রি করে দিতে পারে অথবা কালেক্টর নিয়োগ দিয়ে সে কালেক্টর হেফাজতে রেখে দিতে পারে। তারপরে হচ্ছে হুলিয়ায় উল্লিখিত সময়ের মধ্যে আসামি হাজির হলে এবং ইতিপূর্বে হাজির না হওয়ার সঙ্গত কারণ দর্শালে আদালত প্রকাদেশ প্রত্যাহার করবে। আচ্ছা, যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সেই হুলিয়া জারি করার পর সে আসামি এসে যদি আদালতে হাজির হয় এবং আদালতকে সন্তুষ্ট করতে পারে এবং আদালতকে কারণ দর্শাতে পারে যে সে কেন হাজির হয়নি, তাহলে আদালত সন্তুষ্ট হলে তার প্রকাদেশ, তার সম্পত্তি প্রকাদেশ প্রত্যাহার করবেন। তারপরে বলা হয়েছে উক্ত সময়ের মধ্যে হাজির না হলে আদালত প্রকৃত সম্পত্তি সরকারের নিকট ন্যস্ত করবেন। আচ্ছা, তো এটিও খুব ইম্পর্টেন্ট যে আদালতে আসামি হাজির হলে তো হলেই কোনো সমস্যা থাকলো না। আর যদি এমন হয় যে আদালতে আসামি হাজির হয়নি, সম্পত্তি ক্রোক করার পরেও আসামি আদালতে হাজির হয়নি, তখন সেক্ষেত্রে ওই প্রকৃত সম্পত্তি আদালত কি করবে, আদালত সরকারের নিকট ন্যস্ত করবে, সরকারকে দিয়ে দিবে। তারপরে বলা হয়েছে প্রকৃত সম্পত্তিতে অপর কোনো ব্যক্তির স্বার্থ থাকলে তা উদ্ধারের জন্য ক্রোকের সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আচ্ছা, যখন কোনো হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয়েছে তখন যদি এমন হয় যে ওই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির স্বার্থ রয়েছে বা অংশীদারিত্ব থাকতে পারে বা মালিকানা থাকতে পারে বা ওই সম্পত্তির সাথে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে, তো যদি এরকম থাকে সেক্ষেত্রে ওই সম্পত্তি উদ্ধার করার জন্য 6 মাস সময় দেওয়া হবে। সেই 6 মাসের মধ্যে উক্ত ব্যক্তি আবেদন করে সেই ক্রোকৃত সম্পত্তি উদ্ধার করতে পারবে। তারপরে 89 ধারায় বলা হয়েছে ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কে। সরকারের নিকট সম্পত্তি ন্যস্ত হবার তারিখ হতে পরবর্তী 2 বছরের মধ্যে হুলিয়া জারিকারক আদালতে বা তার ঊর্ধ্বতন আদালতে হাজির হয়ে এই মর্মে আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে তিনি পলাতক ছিলেন না অথবা তিনি পরোয়ানা এড়াবার জন্য আত্মগোপন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজির হবার জন্য নোটিশ পাননি। এখানে দেখেন যে একেবারে শেষ স্টেপ বলে দেওয়া হয়েছে যে সম্পত্তি সরকারের কাছে
প্রদান করা হয়ে গিয়েছে, আদালত যে সম্পত্তি ক্রয় করেছিল সেই সম্পত্তি সরকারকে দিয়ে দিয়েছে, তো তারপরে কি হবে? তারপরে 2 বছর সময় প্রদান করা হবে। এই 2 বছরের মধ্যে যদি আসামি আদালতে এসে আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারে যে তিনি আসলে পালিয়ে বেড়াননি এবং তিনি আত্মগোপনও ছিলেন না এবং তিনি আদালতে হাজির হবার জন্য নোটিশ পাননি, যদি এই বিষয়গুলো আদালতকে সে বুঝাতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে দিবে। যদিও সম্পত্তি সরকারের নিকট ন্যস্ত করা হয়েছে, তারপরেও আদালত সরকারের কাছ থেকে সে সম্পত্তি পুনরুদ্ধার করে আসামিকে প্রদান করবেন। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে। উপরোক্ত কারণে যদি আদালত সন্তুষ্ট হন তবে আদালত প্রকৃত সম্পত্তি প্রত্যাহারের আদেশ দিতে পারেন। উক্ত প্রত্যাহারের আবেদন অগ্রাহ্য হলে ফৌজদারি কার্যবিধি 405 ধারা মতে আপিল দায়ের করা যাবে। আচ্ছা, এই দুটি বিষয় একটু মনে রাখবেন যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, ঠিক আছে, কোনো বিষয় না। তো সম্পত্তি ক্রয় করা হয়ে থাকলে যদি আসামি আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আসামি সে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে বা সম্পত্তি ক্রয়াদেশ প্রত্যাহার সে করতে পারবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যাহারের জন্য যে আবেদন করা হয়েছে সে আবেদন যদি অগ্রাহ্য হয়, অর্থাৎ প্রত্যাহারের আবেদনে যদি আদালত সন্তুষ্ট না হয় তখন কি হবে? তখন ফৌজদারি কার্যবিধির 405 ধারা মতে, অর্থাৎ 405 ধারা অনুযায়ী যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়েছে, যে আসামির সম্পত্তি ক্রয় করা হয়েছে, সে ব্যক্তি আপিল দায়ের করতে পারবে।